তো এখানে মূলত আমরা সিট দিছি দুটা ক্যাটাগরি, এটা হচ্ছে মেরিট মেধার ভিত্তিতে, আরেকটা হচ্ছে 40% রাখছি আমরা স্পেশাল কনসিডারেশন। এটা এই জন্য রাখলাম কারণ অনেক নিডি মানুষ আছে, এরা কিন্তু মেধাবী হয় না, তখন তারা কি সিট পাবে না? সেই তালিকায় আমি দেখছি যেটা যে চা শ্রমিক তাদের প্রায় তারা তো সিট মানে স্পেশাল কনসিডারেশনে আমি 40% দেওয়ার ওইখানে ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক বা সাংবাদিক যারা আমাদের ছাত্র। এক্ষেত্রে মোটামুটি যত প্রতিনিধি আছে আমাদের ইউনিভার্সিটির, কালের কণ্ঠ, প্রথম আলো বা যত জানা অজানা নিউজ পেপার, সব ছাত্রদেরকে আমরা হলে সিট দিছি, শুধু প্রতিনিধি হইল। তো এটা ওটা অন্য কারণে যে আসলে তারাও তো আসলে আমাদের জাতির কাছে সব কিছু উপস্থাপন করে এবং জাতির জনমত বলেন, মানুষের চিন্তা চেতনা অনেকটা কিন্তু সাংবাদিক ভাইরা নিয়ন্ত্রণ করেন, এবং এটা ট্রু। লাস্ট 15 ইয়ার্স আমরা এটা এক্সপিরিয়েন্স করছি, এবং সম্প্রতি যে জুলাই বিপ্লব সেখানেও আমরা দেখছি আসলে সাংবাদিক ভাইরা কীভাবে আসলে এইখানে সহযোগিতা করছেন এই বিপ্লবের। সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যেহেতু জুলাই বিপ্লবী প্রসঙ্গ আসছে সেজন্য আমি যে জুলাই বিপ্লবে যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী বা জনতা নিহত হয়েছেন তাদের আত্মা মাগফিরাত, এবং যারা অসুস্থ আছেন, এবং কালকেও মনে একজন মারা গেছেন 100তম আমাদের 100তম দিনে, তো তাদের আত্মার মাগফিরাত, এবং যারা এখন অসুস্থ রয়ে গেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে সেটা আমি দোয়া করতেছি। তবে যে জিনিসটা বলতেছিলাম আসলে হলের প্রসঙ্গ টেনে, যে আমরা কেন বঞ্চিত আসলে চা শ্রমিক যারা, অথবা যে নিজেকে ফিল করে যে আমি সমাজের ভিতরে একটু অবহেলিত বা বঞ্চিত, এটা আসলে কেন? এটাকে আমি নিজের কখনো প্রশ্ন করছি? সেটা মূল কারণ হচ্ছে আমি আমার নিজের অধিকার সম্বন্ধে সচেতন না, ঠিক আছে না? যে যেটা কিন্তু তোমরাই এখানে একটা এক্সাম্পল সেট করছো, সেটা হলো দেখো আজকে সেলাই মেশিন দেওয়া হবে তোমাদেরকে, তোমরা সবাই জানতাম, তাই না? এটা তো তোমাদের জন্য একটা প্রিভিলেজ ছিল, মানে একটা বিশেষ সুবিধা ছিল, তাই না? একটা অপরচুনিটি, যেটা আমরা বলি সুযোগ, তাই না? কিন্তু এটা তোমরা কতটুকু আমল নিতে পারছো? যে তোমাদের জন্য যে সুযোগ আসে নাই এই জন্য তোমরা বঞ্চিত, বিষয়টা কিন্তু এরকম না, এটা আমি মানি না। এই 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 21st সেঞ্চুরিতে কোনো মানুষ যদি বলে যে আমার রিসোর্সে অ্যাক্সেস নাই, ইনফরমেশনে অ্যাক্সেস নাই, এটা আসলে ভুল কথা। এখন আমি এখানে বসেই কিন্তু 4G ইন্টারনেট পাইতেছি, এটা মূল হচ্ছে আমি কতটুকু নিতে রাজি আছি। আমার কথা বোঝা গেছে না? আমি নিতে রাজি কি না। এখন যারা মহতি মানুষ আছেন তারা তো আসবেন আমাদের কাছে, এবং আমরা নেওয়ার জন্য কতটুকু তৈরি আছি। আবারও চলে যাই হলের প্রসঙ্গে, সেই জায়গায় 10টা চা শ্রমিক তারা আসছে, তারা আবেদনই করে নাই। চিন্তা করা যায়, যারা আবেদন করছে তাদের মাঝে মাত্র আমি 30%কে সিট দিতে পারছি, কিন্তু যারা আবেদন করলো না, আবেদন করতে তো আর কোনো এখানে বাধা কোথায়? কিন্তু এটাও সে করে না, এটা অবহেলা। সে ভাবতেছে আমি তো এমনিই পাবো, কারণ সবাই তো আমার কাছে আসে, তারাও আসছে, আমরাও আসি, এবং যে কোনো জায়গায়, এই যে আমাদের ভর্তি পরীক্ষার কোটাতেও আছে চা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, মানে সে মোটামুটি অ্যাটেন্ড করলেই সিট পায়, সে অ্যাটেন্ড করলেই ভার্সিটিতে ভর্তি হয়। তো এই যে বিষয়টা, এই যে আমাদের মানে আমরা যেটা মানে বিশেষ করে যারা আমরা সুবিধা প্রাপ্তই বললাম, আমি অপোজিট সাইডে থেকে বললাম, আমরা যে জিনিসটা আপনাদেরকে অফার করি, আপনারা যদি মনে করেন যে না এটা তারা করতেই থাকবে অনাদিকাল পর্যন্ত, বিষয়টা এরকম না। আসলে আপনারা নিজেরা সচেতন হতে হবে, এবং ইংরেজিতে একটা কথা আছে, অপরচুনিটি কামস উইথ চ্যালেঞ্জ, মানে যে কোনো সুযোগ সুবিধার সাথে কিছু চ্যালেঞ্জ আছে না? আবার যদি সহজ ভাষায় বলি, এটা রেসপন্সিবিলিটি। অপরচুনিটি সাথে সাথে সুযোগ সুবিধার সাথে কিন্তু দায়িত্ববোধ থাকা উচিত। আমার কি দায়িত্ব? ওনারা সেই ঢাকা থেকে আসছে 3 দিন আগে, তাই না? আইসা এখানে বসে রয়েছে, আমাদের জন্য অ্যারেঞ্জ করতেছে, বাট আমি আসলাম তো কোথায় আসলাম? স্কুলে, তাও টাইম নাই, ছবি নাই, এনআইডি নাই। এই বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না, ঠিক আছে? এগুলা খুবই মানে এটা কি বোঝা যায়? নেগলিজেন্স। এটা কি বলো? নেগলিজেন্স। আমাদের সবার কিন্তু মেধা আছে, কিন্তু আমাদের এই নেগলিজেন্স, অবহেলার জন্যই আসলে আমরা অবহেলিত। মানে এটা অন্য কোনো কারণের না, এটা আমার নিজের কারণেই আমি অবহেলিত হচ্ছি। এবং আমি এটাও জানি, এই যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়, যেমন আমরা জানি যে সামাজিক কিছু কার্যক্রম আছে আমাদের, বা মহিলা বিষয়ক মন্ত্রণালয় আছে, বা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, অথবা নারীর ক্ষমতায়ন, এই সবগুলো থেকে কিন্তু চা শ্রমিকের একটা অংশ প্রায়োরিটি বেসিসে পায়। এটা আমি নিজেই উইটনেস। কিন্তু তারপরেও কেন তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না? এটা কেন আসলে? যতটুকুই হয়, আমরা জানি দুর্নীতিগ্রস্ত দেশ, পুরোটা আসে না, যাই আসে
কিন্তু হয় না কেন, আমি আজকে যেটা আমি ফিল করছি সেটা হলো আমরা সচেতন হই নাই এখনো, আমরা এখনো অবহেলা করি বিষয়গুলো। অর্থাৎ আমি আমার প্রফেশন থেকে আমি বের হইতে চাই না, আমার পেশার থেকে আমি বের হওয়ার জন্য খুব একটা ইচ্ছা নাই। আর বিকল্প তো আছেই, আমিও পাতা, আমার বাবাও পাতা তুলে, আমার ভাইও তুলে, আমিও তুলব, আমার আর কোনো পিছন থেকে কোনো গরজ নাই। এই জিনিসটা যেন না হয়। হ্যাঁ, ওই যে আমাদের ফখরু ভাই বলে গেছে, আমাদের এই চুনারুঘাট তথা হবিগঞ্জ জেলার উনি গর্ব, ডক্টর খৈরি, উনি খুব ভালো মানের একজন ডাক্তার, অর্থোপেডিক্স। উনি কিন্তু চা শ্রমিকের সন্তান ছিলেন, তাই না? উনি হচ্ছেন এখানে তোমাদের জন্য আদর্শ, আমাদের জন্য উনি আদর্শ। উনি কোথায় চলে গেছেন, উনি কিসের বলে বলো? তখন তো এত সুযোগ সুবিধা উনি পান নাই। ওনার অদম্য ইচ্ছা এবং সুযোগের সদ্ব্যবহার, উনি কী করছেন? সুযোগের সদ্ব্যবহার। এখনও কিন্তু সুযোগ রয়ে গেছে। স্টিল উনি বলছেন যে একটা সেলাই মেশিন তোমরা পাইছো, তো এটা একটা সুযোগ না, এটা আরেকটা অপরচুনিটি, এখন তো তোমাদের হাতে চলে আসছে। এটা কিন্তু একটা রিসোর্স, এটা সম্পদ। এটা কি? এটাকে সম্পদ বলা হয়। এটাকে ব্যবহার করে, এটা অন্য কথায় বলতে পারো, উনি বলছেন রিজি মানি মেকিং মেশিন। এটা দিয়ে তোমরা এখন টাকা বানাইবা, ঠিক আছে না? এটা দিয়ে তোমরা কি বানাইতে পারবা? এখন টাকা বানাইতে পারবা। তোমরা জানো তো বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি আছে তার ভিতরে সবচেয়ে লার্জেস্ট কোন ধরনের ইন্ডাস্ট্রি বাংলাদেশে ওয়ার্ল্ডে ফেমাস? বলো? পোশাক, আরএমজি, বা বাংলায় বললে আমরা বলবো পোশাক খাত, ঠিক আছে না? খুব সম্ভবত চায়নার পরেই বাংলাদেশ, এরপরে মানে ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া কিন্তু বিরাট রাষ্ট্র, তারপর বাংলাদেশ, আমরা দ্বিতীয় পোশাক শিল্পে। এটা কত বড় ইন্ডাস্ট্রি পোশাক। বাংলাদেশের যত বিদেশ থেকে যে আমাদের টাকা আসে বিদেশ থেকে, যেটা আমরা বলি ফরেন কারেন্সি, তার 80% আসে আমাদের এই পোশাক খাত থেকে। এই যে পোশাক খাত বা এই যে পোশাক খাতে আসলে আমরা কী করি? না আছে আমাদের মেশিন, না আছে আমাদের সুতা, না আছে নিডেল, কিচ্ছু নাই আমাদের। আমরা কি করি বলো তো? শুধুমাত্র সেলাই করতে জানি, আর কিচ্ছু জানি না। শুধুমাত্র আমরা কি জানি বলো তো? সেলাই করতে জানি। আমরা একটা জায়গায় শুধু ভ্যালু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা সুইং করতে জানি। এছাড়া কিন্তু আমরা কিচ্ছু করি না। যার কারণে আসলে আমাদের 80% ফরেন কারেন্সি আসলেও বাস্তবে 10%ও আসে না। এটা কাগজগুলো থেকে যায়। ওই 80% আর 90%ই আসে আমাদের এগুলো ইম্পোর্ট করতে, কাপড় সুপড় সেলাই, এই যে মেশিনারিজ বা যা লাগে অ্যাক্সেসরিজ। তো এনিওয়ে, এই যে 10%ই আসে, এটা মন্দ কিসে? ওনারা কোন জিনিসটায় হাত দিচ্ছেন খেয়াল করছো? বাংলাদেশের সর্বোচ্চ মানে শিল্প খাত, সেটা হচ্ছে পোশাক শিল্প। সেই আগামীর পোশাক শিল্পের ধারক এবং বাহক হবা কে? তোমরা। কথা বুঝে গেছে? তোমরা যারা আজকে সেলাই মেশিন পাইছো, তোমরা স্বপ্ন দেখো যে আমিও একটা পোশাক কারখানার মালিক হব, ঠিক আছে না? এবং বাংলাদেশে যত পোশাক, মানে আমাদের আরএমজি যেটা বলি, রেডিমেড গার্মেন্টস বলি, তৈরি পোশাক খাত, সেইটার মালিকদের তুমি মনে হয় খুঁজলে 80% মালিকই পাইবা তারা এই তোমাদের মতো সেলাই করতো, সেলাইয়ের কাজ করতো, বা কাটিং ম্যান, আয়রন ম্যান, এরাই মালিক বনে গেছে। এই জন্য কিন্তু তোমাদের সামনে বহুত সুযোগ রয়ে গেছে। এটা শুধু মেশিন না, এটা কি? এটা একটা স্বপ্ন। ওই দিন যেটা বলছিলে তোমাদের রিজি, হ্যাঁ, এটা দিয়ে তোমরা ইন্ডাস্ট্রির মালিক হতে পারবা। এই জন্য এখনও তোমাদের সামনে সুযোগ রয়ে গেছে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এবং একটা সুন্দর প্রবাদ আছে কিন্তু এই সেলাই নিয়ে, দেখি কি বলে ইংরেজিতে, এই স্টিচ ইন টাইম সেভস 9, তাই না? সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট বলে না? স্টিচ মানে সেলাই। দেখো এটাও কিন্তু প্রবাদটা অনেক ইম্পর্টেন্ট। ওই সুযোগের সদ্ব্যবহার বা সময়ের কাজ সময় করতে পারা, ঠিক আছে? বিশেষ করে তোমরা 3 জন যারা শেষে আসছো, তোমরা আসলে মোস্ট লাকি। তোমাদেরকে আমরা অলমোস্ট বাদই দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, যাই হোক, তোমাদের ভাগ্য তোমাদেরকে নিয়ে আসছে। দেখো না, যে সমস্ত ব্যাটসম্যানের এই যে ক্যাচ ড্রপ হয় বা কি বলে যে সেকেন্ড লাইফ পায়, তোমরা কিন্তু সেকেন্ড লাইফ পাইছো। তো তোমরাই আসলে মনে হয় শাইন করতে পারবা, আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। এই জন্য তোমরা খুব সিনসিয়ার হও, এই মেশিনটাকে শুধু মেশিন হিসেবে দেখো না। আর আমাদের এই ভাই, আমাদের এই জাহাঙ্গীর ভাই খুব ভালো কথা বলছে। বিশেষ করে তোমরা এখানে সব হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমি যতটুকু জানি। মুসলমান মনে খুব কম, তাই না? কয়জন আছে মুসলমান এখানে? 3 জন। হ্যাঁ, তো যাই হোক, হিন্দুদের একটা ভালো গুণ হলো আমি দেখছি, তারা কিন্তু যে রুচির যে মাধ্যম, এটাকে খুব রেসপেক্ট করে। এটা আমি বাই নেচার আমি দেখছি। আমি আশা রাখবো তোমরা কিন্তু এটাকে, এরা অনেক সময় পূজাও করে। আমি এই যে বিভিন্ন ইউটিউবে দেখা যায় মোটরসাইকেল কিনে এরা পূজা করতেছে ইন্ডিয়াতে, মানে তাদের কেন? কারণ এর মাধ্যমে তার রিজিকের সংস্থান হচ্ছে। তো আমি মনে করি এটা পূজনীয় বিষয় তোমাদের কাছে, ওইভাবে জিনিসটা দেখতে হবে। এবং এটার মধ্যে তোমরা স্বপ্ন দেখো, তুমি পারো না, তোমার সন্তান পারবে। আমার কথা বুঝে নাই? তোমার নাতি, এরা 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 এটার হাল ধরবে। তো সর্বশেষ কথা এটাই যে আসলে এই জিনিসটা তোমার সম্পদ না। দেখো আমরা বলি কি, এটা ইংলিশে একটা টার্ম আছে, এটা বলি কি আমরা এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, মানে
টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন এর মাঝে এটা আসছে যে এই যে আমার সম্পদ, এই মেশিন, ইভেন আমার কিনা বাড়ি, ইভেন বসুন্ধরার যে ফ্যাক্টরি, এটা কিন্তু বসুন্ধরা একার না। এটাকে মনে করতে হবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মালিকানা। এটা একটা কমন প্রপার্টি। যার কারণে কি, আমি যদিও বিলিয়নিয়ার, আমি কিন্তু 1 কোটি টাকার মদ খাবো না। আমার ইচ্ছা হলো আমি রেডিসনে চলে গেলাম, হ্যাঁ আমি বসুন্ধরার মালিক, আমি এখন 100 কোটি টাকা খরচ করে ফেলবো না। এটা অপচয় এবং এটার জন্য তাকে জবাবদিহি করতে হবে। এটা তার না, এটা অনাগত ভবিষ্যৎ প্রজন্ম সব মালিকানা। এটাকে আমরা বলি যে এটা কমন যে ওনারশিপ যে কোনো প্রপার্টি, এটাকেই আমাদের শেখানো হয়। এই জন্য আমাদের যে কোনো কাজ করতে যে এনভায়রনমেন্টের প্রতি খেয়াল রাখা এবং পরবর্তী প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও খেয়াল রাখা। একইভাবে আমি মেশিনটাকে সামনের কথাটা বললাম, যেটা শুধু তোমার না, ঠিক আছে, এটা তোমার পরিবারের, তোমার এলাকার, এর মাধ্যমে তুমি পারো না আরেকজন পারবে। এবং এরকম অনেক নজির আছে আমাদের মাঝে যে সেই বাবা পারে নাই সন্তান পারছে, সন্তান পারে নাই নাতি পারছে। এই জন্য তোমরা এই জিনিসটাকে একটা মনে করো, এটা একটা মানে ইনস্ট্রুমেন্টাল যেটা আমরা বলি, মানে এটা তোমাকে অনেক দিকে নিয়ে যাবে। আমার কথা বোঝা যায়? মানে এটা শুধু একটা মেশিন না, তুমি এত স্বপ্ন দেখো, এটা দিয়ে তুমি একটা এরকম হাজারো শ্রমিককে তুমি কর্মসংস্থান করতে পারবে, ঠিক আছে না? এবং যেটা আমি আগেও বলছি যে মানুষের জীবন জীবিকার যে মান উন্নয়ন বা কর্মসংস্থান, এর চেয়ে আসলে উত্তম কোনো কাজ হতে পারে না। এবং এটা হচ্ছে সাদাকা। তো এনিওয়ে, তো আর এই যে যে প্রতিষ্ঠান বা যে সংঘের মাধ্যমে তোমরা এগুলো পাচ্ছ, তো ওনাদের ব্যাপারে আসলে যেটা আমি বলবো যে ওনাদের যে এই কর্মকাণ্ড, এটা শুধুমাত্র যে সেলাই মেশিন দিচ্ছেন তা না। আমি অনলাইনে যা দেখছি, ওনারা কিন্তু বিভিন্ন সময়ে, খুব সম্ভবত কিছুদিন আগে খাদ্য সামগ্রীও বিতরণ করছেন 3 জনকে, মারা গেছে। অর্থাৎ মানুষের যখন যা দরকার ওনারা কিন্তু তা নিয়ে হাজির হয়েছে। কেন? এটা মানবতার কল্যাণের জন্য। কেন? উই বিলংস কি, আমরা হচ্ছে এক পরিবারের সদস্য, ঠিক আছে না? আমরা যারা মুসলমান বিশ্বাস করি আমরা এক আদমের সন্তান, তাই না? তোমরাও শুনছো মনে হয় কথাটা যে আমাদের বাবা। কাজেই তোমরা যদি রুটে যাও, তোমার এবং আমার রক্তের মাঝে কোনো ডিফারেন্স নাই। এক্ষেত্রে তুমি আমার রক্তের স্লোগানটা হলো এরকমই, শুভ কাজে সবার পাশে। তো সবশেষে আমি ওনাদের আরেকটা কথা বলে ফেলি, যেটা বলছিলাম যে সরকারি যে বিভিন্ন ফান্ডগুলো আসে আমাদের, এবং আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছি এরকম, আমাদের যদি 6 লাখ কোটি টাকা বাজেট হয়, এবার মনে হয় 7 লাখ কোটি টাকা করছিল, তাই না? 6 লাখ কোটি টাকা বাজেট, তো এবার মনে হয় খুব সময় 7 লাখ কাটসাট হয়ে যায় ঠিকও। এর ভিতরে 1 লাখ কোটি টাকাই থাকে কিন্তু এই সমস্ত কাজে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, মহিলা বিষয়। কিন্তু ভেরি ভেরি আনফর্চুনেট যে এর মনে হয় 5 to 10% আসলে মানুষ পায় না।